হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কিছুদিন পূর্বে অনুষ্ঠিত হয়ে যাওয়া ময়মনসিংহ বোর্ড 2025 এর গণিত প্রশ্নের 9 নং সৃজনশীল নিয়ে, যা তোমাদের নবম দশম সাধারণ গণিত বইয়ের পরিমিতি থেকে এসেছিল। তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের এই গণিতটির সমাধান। কিভাবে আমরা সূত্রের সাহায্যে সূত্র লিখে লিখে সহজভাবে সমাধান করা যায় সেই বিষয়টি আমরা এখানে দেখবো এই ভিডিওর মাধ্যমে। আমরা প্রশ্নটি করার মাধ্যমে ক নাম্বার সমাধান করি। যেমন এখানে রয়েছে একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 9 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এর ভিতরে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 142 বর্গ সেন্টিমিটার। আবার একটি বেলুনের আয়তন বাক্সের বাইরের আয়তনের সমান। অর্থাৎ এখানে বলা হয়েছে একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 9 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এর ভিতরে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 142 বর্গ সেন্টিমিটার। আবার একটি বেলনের আয়তন বাক্সের বাইরের আয়তনের সমান। ক নাম্বার বলা হয়েছে ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ক্ষেত্রফল কত? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আবার আরেকটি সূত্র রয়েছে যে ত্রিভুজের যদি কোণ দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ এবি সাইন থিটা, হাফ এবি সাইন থিটা, যেখানে এবি হচ্ছে ত্রিভুজের দুটি বাহু আর থিটা হচ্ছে কোণের পরিমাণ। তাহলে এই সূত্র দ্বারা আমরা এই অঙ্কটি খুব সহজে সমাধান করে ফেলতে পারি। যেমন হচ্ছে এই ম্যাথটি মূলত এই অঙ্কটি এসেছে তোমাদের 16.1 সাধারণ গণিত 16.1 এর উদাহরণ 2 থেকে মেবি। তাহলে যদি আমরা সমাধান করি তাহলে লিখে দিতে হবে যে দেওয়া আছে ত্রিভুজের কয়টি বাহু? ত্রিভুজের দুইটি বাহু দেওয়া আছে। ত্রিভুজের দুইটি বাহু এ সমান সমান একটি হচ্ছে 5 সেন্টিমিটার, অপরটি হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার। আর অন্তর্ভুক্ত কোণ আমাদের ধরতে হবে সবসময় থিটা। থিটা ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি লিখে নিই যে হাফ এবি সাইন থিটা আর মান বসিয়ে দিই তাহলে আমাদের এই অঙ্কের সমাধান আমরা পেয়ে যাব। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে হাফ এবি সাইন থিটা। এখন যদি আমরা মান বসিয়ে নেই, যেমন দেখো এখানে এর মান কত 5, বির মান কত 6, থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি হাফ ইনটু এর মান হচ্ছে আমাদের 5, বির মান হচ্ছে 6 আর সাইন 45 ডিগ্রি। যদি আমরা এটা ক্যালকুলেশনে সমাধান করি তাহলে ক্যালকুলেটর দিয়ে যদি আমরা করে নেই যে হাফ আমাদের হচ্ছে হাফ ইন্টু 5 ইন্টু তারপর হচ্ছে 6 ইন্টু সাইন 45। তাহলে হবে আমাদের হচ্ছে 10.606 অথবা 61 লেখা যায়, এত বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের ক নাম্বার প্রশ্নের সমাধান, যার মান হচ্ছে 10.61 বর্গ সেন্টিমিটার। তাহলে এই সূত্র দ্বারা যদি এখান থেকে ক্ষেত্রফল যাওয়া হোক অথবা ত্রিভুজের অন্য বাহু অথবা কোণের মান, এখানে আসছে ক্ষেত্রফল, আবার অন্য যে কোনো গণিতে দেখবা এসে থাকবে যে কোণের মান বের করো। তাহলে সেম ভাবে আমরা সূত্রটি লিখে যদি সূত্রের পাশে দিয়ে ওই পাশে আমরা মানটি লিখে নিই তাহলে কোণের মান বের করতে পারবো, ওটা অন্য ক্লাসে দেখানো যাবে। তারপর যদি আমরা খ নাম্বারের দিকে তাকাই তাহলে দেখো কি আছে যে খ নাম্বার এখানে আমাদের রয়েছে যে বাক্সটির পুরুত্ব সমান হলে পুরুত্ব কত? তাহলে এইখানে আমাদের বলা হয়েছে বাক্সের যে টপিকটা রয়েছে তা হলো একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে এত এত এত, এর ভিতরে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে এটি হচ্ছে আমাদের বাক্সের উদ্দীপক। তাহলে বাক্সটির পুরুত্ব, আচ্ছা পুরুত্ব কোনটুকু? তাহলে আমরা যদি যেহেতু এখানে আমরা
এই ডাস্টারটি ব্যবহার করতে পারি। এটা যদি আমরা দেখে নেই যে এখানে আমাদের রয়েছে যে একটি আয়তাকার ঘনবস্তু বা বাক্স, যাই ধরো এটা হচ্ছে তার দৈর্ঘ্য, এইটুকু হচ্ছে প্রস্থ, আর এটুকু হচ্ছে উচ্চতা, ঠিক আছে। তো ওই হিসাবে যদি আমরা দেখি তাহলে বাইরের মাপ বলতে বোঝানো হয়েছে এইখানে যদি আমরা এটা যদি দৈর্ঘ্য ধরি তাহলে এটা হবে 9, দেন তারপর হচ্ছে আমাদের প্রস্থ যদি আমরা ধরে থাকি তাহলে হবে এইটুকু হচ্ছে 7, আর যদি আমরা উচ্চতা ধরি তাহলে হবে এইটুকু 5, তাহলে এইটুকু হচ্ছে বাইরের মাপ। সেম ভাবে বলা হয়েছে বাক্সটির পুরুত্ব সমান হলে পুরুত্ব কত। পুরুত্ব কি? পুরুত্ব হচ্ছে এই যে আমাদের এই হাতে যে ডাস্টারটি বা বাক্সটি রয়েছে সেটির যে এই পুরুত্বটুকু অর্থাৎ মোটা অংশটুকু এটুকু বলা হয় পুরুত্ব। এইটুকুই আমাদের বের করতে বলা হয়েছে। আর এইটুকু কিভাবে বের করব? এইটুকু নির্ভর করে হচ্ছে তোমাদের যে এইখানে কি দেওয়া আছে, ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এই ভিতরের, এই বাহিরের টুকু নয় ভিতরের, তাহলে ভিতরের টুকু বের করতে হলে আমাদের ভিতরের টুকুর ক্ষেত্রফল দ্বারা এটুকুকে ভাঙতে হবে। আর কিভাবে আমরা করে নেব সেটি যদি আমরা একটু দেখে নেই যে কিভাবে করব গণিতটি, তাহলে প্রথমে আমরা লিখে নেব যে দেওয়া আছে আয়তকারের বাইরের মাপ। কিসের মাপ? বাইরের মাপ। তারপর আমরা একটু যদি লিখে নেই খ নাম্বার, দেওয়া আছে আয়তকার কাঠের বাইরের মাপ, আয়তকার কাঠের বাইরের মাপ যথাক্রমে রয়েছে আমাদের 9 সেন্টিমিটার, তারপর হচ্ছে 7 সেন্টিমিটার, তারপর হচ্ছে 5 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের আয়তকার কাঠের বাইরের মাপ। এখন যদি আমরা পুরুত্ব ধরতে চাই তাহলে বলা হয়েছে যে পুরুত্ব, বাক্সটির পুরুত্ব সমান হলে, তাহলে আমরা ধরে নেই যে ধরি বাক্সটির পুরুত্ব 1 সেন্টিমিটার। তাহলে এই দেখো, এখন যদি আমাদের বাক্সটির পুরুত্ব x হয় তাহলে ভিতরের যদি আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করতে চাই তাহলে দৈর্ঘ্য বরাবর আমাদের দুই দিকেই x বাদ দিয়ে দিতে হবে। তাহলে x আর x যদি বাদ দিই তাহলে হবে 2x। তাহলে ভিতরের দৈর্ঘ্য, ভিতরের প্রস্থ বা ভিতরের উচ্চতা যাই বলা হোক, তাহলে আমরা এখান থেকে ধরে নিব যে অতএব ভিতরের দৈর্ঘ্য বা ভিতরের মাপ, যেহেতু মাপ দেওয়া আছে, ভিতরের মাপ যথাক্রমে আমরা লিখতে পারি যে a সমান সমান আমাদের বাহিরের মাপ ছিল 9 মাইনাস আমরা পুরুত্ব ধরে নিয়েছি x, তাই দৈর্ঘ্য বরাবর যেহেতু পুরুত্ব দুই দিকে, তাহলে আমাদের লিখতে হবে 2x সেন্টিমিটার। আবার b সমান সমান আমরা লিখতে পারি, প্রস্থ ছিল 7, তাহলে হবে 7 মাইনাস 2x সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। এটা ধরতে পারি আমরা প্রস্থ। তারপর হচ্ছে যেহেতু আয়তাকার ঘনবস্তুর তিনটি মাপ মানে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ আর হচ্ছে উচ্চতা। আর এখানে আমাদের উচ্চতা হবে, তাহলে উচ্চতা c আমরা লিখতে পারি 5 মাইনাস 2x। এই হচ্ছে আমাদের মূলত যে বাহিরের মাপ থেকে আমরা পুরুত্ব বাদ দেওয়ার পরে আমরা মূলত ভিতরের মাপটা পেয়ে যাব, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ ভিতরেরটা পেয়ে গেছি। আর এখানে কি দেওয়া আছে? ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এখন আমরা ভিতরের এই চলক দ্বারা ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা বের করে তারপর আমরা এইখানে শর্ত মতে দিয়ে x এর মান বের করতে পারবো, অর্থাৎ পুরুত্ব বের করে ফেলতে পারবো। যেমন আমরা যদি লিখি যে অতএব বাক্সের ভিতরের ক্ষেত্রফল, বাক্সের ভিতরের ক্ষেত্রফল হচ্ছে আমাদের, আমরা জানি 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের ভিতরের বাক্সের ভিতরের ক্ষেত্রফল। আর এইখানে আমাদের বাক্সের ভিতরের ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 142 বর্গ সেন্টিমিটার। তাহলে এটাও যেহেতু বাহিরের ক্ষেত্রফল, আমাদের এটাও হচ্ছে কি বাহিরের ক্ষেত্রফল। তাহলে শর্ত মতে আমরা এই বাহিরের ক্ষেত্রফল ইকুয়াল টু এইটি লিখতে পারি। অর্থাৎ এখানে আমরা লিখে নিতে পারি যে, যেহেতু এটা লিখে নিয়েছি
ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা আমরা লিখে নিতে পারি কত, যদি লিখে নেই ভিতরের ক্ষেত্রফল 142 বর্গ সেন্টিমিটার, এটা লিখে নিলাম তাহলে সুবিধা হবে। তাহলে এটাও হচ্ছে আমাদের ভিতরের ক্ষেত্রফল অর্থাৎ বাক্সের ভিতরের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে আমাদের বাক্সের ভিতরের ক্ষেত্রফলের যে সূত্র এটা, তাহলে এইটা আর এটা হচ্ছে আমাদের সমান। আমরা জানি যে এই সূত্র ছাড়া মূলত এটা হয়নি। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে, কি লিখতে পারি, শর্ত মতে যদি আমরা লিখে নেই তাহলে আমরা লিখব যে শর্ত মতে 2 ইন্টু AB প্লাস BC প্লাস C is equal to 142, বা আমরা এখন যদি এই AB এর মানগুলো বসিয়ে দিই তাহলে পাবো যে এর মান হচ্ছে আমাদের 9 মাইনাস 2x ইন্টু হবে 7 মাইনাস 2x প্লাস আবার হবে আমাদের 7 মাইনাস 2x ইন্টু হবে 5 মাইনাস 2x প্লাস 5 মাইনাস 2x আর হচ্ছে 9 মাইনাস 2x ইট ইকুয়াল টু 142। এখন যদি আমরা একটু মিলিয়ে নিই যে এখানে 2 2 ঠিক আছে, এর মান হচ্ছে আমাদের সেম 9 মাইনাস 2x, b এর মান হচ্ছে 7 মাইনাস 2x প্লাস b এর মান হচ্ছে 7 মাইনাস 2x সেম। এখন যদি আমরা এই 2টাকে ওই পাশে নিয়ে নেই তাহলে এটা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে আমরা আর এই সবগুলো আছে গুণ অবস্থায়, তাহলে আমরা প্রথমে 9 দ্বারা 7 কে তারপর 9 দ্বারা 2 কে এভাবে প্রত্যেককে একবার গুণ দেব। যেমন 9 দ্বারা যদি আমরা 7 কে দেই তাহলে হবে 63, তারপর হচ্ছে 9 দ্বারা যদি আমরা 2 কে দেই তাহলে হবে আমাদের হচ্ছে 18x, আমরা যদি তারপর মাইনাস 2x দ্বারা দুইটাকে গুণ দিই তাহলে হবে মাইনাসের প্রথমে হবে 14x, তারপর আমাদের হচ্ছে মাইনাস মাইনাসের প্লাস 4x স্কয়ার। সেমভাবে যদি আমরা ব্র্যাকেট দিয়ে নেই প্লাস 7 দ্বারা যদি আমরা একটু গুণ দিয়ে নেই, যেমন 7 দ্বারা 5 কে যদি আমরা গুণ দিই, আমি একটু দেখিয়ে দিলাম যে হবে 35, 7 দ্বারা যদি হবে মাইনাস 14x মাইনাস 14x, তারপর হচ্ছে 2 দ্বারা দিলে হবে মাইনাসের 10x, মাইনাস মাইনাস হবে আমাদের প্লাস 4x স্কয়ার। সেমভাবে যদি আমরা এটা একটু করে নেই তাহলে হবে প্লাস আমাদের হচ্ছে এর ব্র্যাকেট দিয়ে নেই আমরা প্লাস সেমভাবে 45 5 9 45 যদি আমরা এটা গুণ করে নেই 5 9 45, আবার 5 দ্বারা গুণ হবে 2x কে। আচ্ছা, আশা করি সবাই গুণটা বুঝতেছো। এই গুণটা হলো মেইন ফ্যাক্টর, যে এখানে যদি আমাদের একটু ভুল হয়ে যায় তাহলে পুরো গণিতটি এখানে ভুল হয়ে যাবে। তাহলে খুব সতর্কভাবে, যেমন আমরা যদি গুণ দেই তাহলে হবে 5 9 45 5 2 মাইনাসের 10x, আবার যদি আমরা 2 দ্বারা শুরু করি তাহলে হবে মাইনাসের 18x, তারপর হচ্ছে আমাদের দেখো যে 2 দ্বারা শুরু হলো প্লাস 4x স্কয়ার ইকুয়াল টু 142/2। এই যে এখানে দুই গুণ অবস্থায় ছিল, ওই পাশে গিয়ে আমাদের ভাগ হয়ে যাবে। তারপর এখন যদি আমরা ব্র্যাকেটগুলো তুলে দেই আর যোগ বিয়োগ শুরু করি মানের, তাহলে হবে 63 ওকে, মাইনাসের 18x আর মাইনাসের 40x, অর্থাৎ তাহলে বুঝতেই পারতেছো এটা হবে আমাদের মাইনাসের 32x। তারপর হচ্ছে আমাদের প্লাস 4x স্কয়ার প্লাস 35 মাইনাসের 14x মাইনাসের 10x, তাহলে হবে মাইনাসের 24x প্লাস 4x স্কয়ার প্লাসের এখানে রয়েছে 45 ওকে, আর এখানে দেখতেই পাচ্ছ যে মাইনাসের 10x মাইনাসের 18x, তাহলে আমাদের মাইনাসের 28x, তারপর হচ্ছে প্লাস 4x স্কয়ার ইকুয়াল টু এখানে হবে আমাদের 142, অর্থাৎ 142 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিয়ে যাই তাহলে হবে 71। তারপর আমাদের এখন কাজ হলো যে আমরা যে পাওয়ার ঘাত অনুসারে সাজাবো। আমরা জানি ঘাত অনুসারে সাজালে সবচেয়ে বড় ঘাত সামনে থাকে, তাহলে 4x স্কয়ার 4x স্কয়ার 4x স্কয়ার, অর্থাৎ সব মিলে হবে 12x স্কয়ার। তারপর আমরা মিলাবো হচ্ছে x, এখানে আছে 32x আর এখানে হচ্ছে 24, অর্থাৎ তাহলে হবে 56x, আর তারপর হচ্ছে 28x, 56 আর হচ্ছে 28। আমরা যদি একটু দেখে নিই তাহলে আমাদের হবে সম্ভবত মেবি 82 82, 56 প্লাস হচ্ছে 24, এখানে কত আমাদের 32 আর হচ্ছে 27 28
অর্থাৎ 32 প্লাস হচ্ছে আমাদের 24 প্লাস 28 84x। তাহলে অর্থাৎ টোটাল আমাদের দাঁড়ালো মাইনাসের 84x, আর আমাদের এখানে রয়েছে 60 63 আর হচ্ছে 35 98 আর হচ্ছে আমাদের 45, অর্থাৎ প্লাসের 143। আর এই 71 এখানে প্লাসের আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের মাইনাসের 71 ইকুয়াল টু 0। তাহলে এখন আমাদের অঙ্কটা অনেকটা ছোট হয়ে আসছে, এখন আমরা খুব সহজে সমাধান করে নিতে পারবো। যেমন এখানে যদি আমরা আরেকটু কাজ করে নিই, 12x স্কোয়ার মাইনাস 84x প্লাস, এখান থেকে যদি আমরা 71 বাদ দিয়ে নেই তাহলে আমাদের এখানে হবে 72 ইকুয়াল টু 0। তাহলে এখন এই পুরা রাশিটি মূলত আমাদের মিডল টার্মে পরিণত হয়েছে। তাহলে এটাকে যদি আমরা মিডল টার্ম করতে যাই, আমরা জানি এখানে আচ্ছা মিডল টার্মের পূর্বে এটাকে আরো ছোট করে নেওয়া যায়। যেমন এখান থেকে 12 কমন নেওয়া যায়, তাহলে আরো ছোট হয়ে যাবে। 12 যদি আমরা কমন নেই 12, তাহলে থাকবে x স্কোয়ার, আর আমরা জানি 7 12 হচ্ছে 84, তাহলে 7x, অর্থাৎ 12 কমন নেওয়া হচ্ছে, এই সব পুরো রাশি থেকে 12 কমন নিয়ে নিয়েছি। তাহলে এখানে হবে প্লাসের 6 ইকুয়াল টু 0। যেহেতু এখানে 12 গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হবে, আর 0 কে কোনো কিছু দ্বারা ভাগ দিলে ওটা শূন্য হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি x স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 ইকুয়াল টু 0। এখন মূলত আমাদের অঙ্কটা একবারে ছোট হয়ে আসছে। এখন আমরা এটাকে মিডল টার্ম করব। কিভাবে মিডল টার্ম করার জন্য আমরা মূলত 6 কে ভাঙবো এমন ভাবে যাতে দুইটি সংখ্যা হয় এবং দুইটি সংখ্যার ফলে আমাদের 7 পরিণত হয়। যেমন এইখানে যদি আমরা 6 কে ভেঙে নিয়ে একটু দেখাই, তাহলে আমরা জানি 3 দুগুণে কত 6, 2 কে 2। তাহলে দেখা যাচ্ছে যে এখানে 3 আর 2 নেওয়া যায়, 3 আর 2 মিলে তো 7 হয় না, 5 হয়। তাহলে আমরা নিব হচ্ছে 6 আর হচ্ছে 1, 6 আর 1 নিলে আমাদের এই অঙ্কটি মিলে যাবে। তাহলে যদি আমরা একটু এইখানে করে নিই মিডল টার্মটি, তবে এখানে যে আমাদের এখানে রয়েছে x স্কোয়ার মাইনাস 6x প্লাসে মাইনাসে হবে আমাদের মাইনাস x, প্লাসে মাইনাসে আমাদের হবে মাইনাসে প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের মিডল টার্মের ক্ষেত্রে আমরা জানি যে এই দুইটি পদ থেকে আমরা কমন নিব, x থাকবে আমাদের x মাইনাস 6, আর এখান থেকে যদি আমরা মাইনাসের 1 কমন নেই, যেহেতু কিছুই কমন যায় না, তাহলে থাকবে x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। আর আমরা জানি মিডল টার্মের ক্ষেত্রে যে দুইটি মিলবে আমরা নিব হচ্ছে একটি, অর্থাৎ x মাইনাস 6, তার হবে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা দুইটার মান বের করে নেব। এখন যদি আমরা আমাদের যেহেতু পুরুত্ব চেয়েছে মানে x এর মান, তার মানে আমাদের এখান থেকে x এর মান বের করতে হবে। এখন যদি আমরা x এর মান বের করে নেই তাহলে দেখব যে x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এটা ইকুয়াল টু একবার 0, এটা ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x ইকুয়াল টু হবে 6। আবার আমরা লিখতে পারি এখানে যে আবার x মাইনাস 1 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 1। এখন কথা হলো যে এখানে তো আমাদের দুটো মানে প্লাস আসছে, অর্থাৎ একটি হচ্ছে 6, একটি হচ্ছে কত 1, যা পুরুত্ব নির্দেশ করে। কিন্তু এখন বলো যে আমরা কোনটা পুরুত্ব হিসেবে নিব। এটা নেওয়া হবে হচ্ছে আমাদের 1, কারণ হচ্ছে পুরুত্ব কখনো দৈর্ঘ্য প্রস্থ সমান হতে পারে না। যেমন এখানে আমাদের দৈর্ঘ্য প্রস্থ ছিল 7, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 5, তাহলে এখানে হচ্ছে কত 6, তার মানে এটা পুরুত্ব হবে না, অর্থাৎ এটা গ্রহণযোগ্য নয়, কারণ পুরুত্ব কখনো দৈর্ঘ্য প্রস্থ সমান হতে পারে না। তাই আমাদের এখানে বাক্সের পুরুত্ব হবে, আমরা লিখে দিতে পারি যে অতএব বাক্সের পুরুত্ব আমাদের হচ্ছে 1 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার? 1 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান ময়মনসিংহ বোর্ডের। তাহলে আমাদের সবচেয়ে মূল ইম্পর্টেন্ট বিষয় হলো যে এইটুকু, যেমন ভিতরের ক্ষেত্রফলের সাথে যদি আমরা ভিতরের ক্ষেত্রফল তুলনা দিতে চাই তাহলে ভিতরের ক্ষেত্রফল দরকার, আর ভিতরের ক্ষেত্রফলের জন্য আমাদের বাহিরের যে দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ মানগুলো দেওয়া আছে তা থেকে পুরুত্ব বাদ দিয়ে নিতে হবে। কারণ তোমরা আবার আমি দেখিয়ে দিচ্ছি যে এই পর্যন্ত যদি হয় 7 দৈর্ঘ্য, তাহলে যদি আমি ভিতরের দিকে যাই তাহলে অবশ্যই আমাদের কিছু না কিছু অংশ কমে যাবে সেইটি, অর্থাৎ এটি আমি ধরে নিয়েছি এই যে মোটা অংশ এটাকে 1, এই জন্য এইটুকু মূলত কমে যাবে। দুই সাইড মানে হচ্ছে আমি যেহেতু x ধরে নিয়েছি দৈর্ঘ্য বরাবর দুই দিক,
প্রস্থ বরাবর 2 দিক, উচ্চতা বরাবর 2 দিক। এই হচ্ছে আমাদের গ নাম্বারের সমাধান। তারপর আমরা গ নাম্বার সমাধান করব। গ নাম্বার আমরা সমাধান করি। গ নাম্বার সমাধান করতে গেলে আমরা প্রথমে গ নাম্বারটা লিখে নেই, যে এখানে গ নাম্বার কি বলা হয়েছে, বেলনের উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের দ্বিগুণ হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত। তার এইখানে বলা হয়েছে যে আবার একটি বেলনের আয়তন বাক্সের বাইরের আয়তনের সমান। বেলনের আয়তন বাক্সের বাইরের আয়তনের হচ্ছে সমান। তাহলে মূলত এই বেলনের আয়তনটি নির্ভর করতেছে আমাদের বাক্সের বাইরের আয়তনের সাথে। তাহলে আমরা প্রথমে বাক্সের বাইরের আয়তন বের করে নেব। বাক্সের যে বাইরের মাপগুলো দেওয়া আছে এগুলো আমরা একটু যদি লিখে নেই। দেওয়া আছে বাক্সের বাহিরের মাপ হচ্ছে আমাদের 9 সেন্টিমিটার, তারপর হচ্ছে 7 সেন্টিমিটার, আর হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে অতএব আমরা বাক্সের বাহিরের আয়তন তোমরা হয়তো জেনে থাকবে যে যেহেতু এটি আয়তকার ঘনবস্তু তাই এর আয়তনের সূত্র হচ্ছে এ বি সি, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটি বোঝায়। আর যেহেতু বাক্সের বাইরের মাপ 3টি দেওয়া আছে, তার মানে এটি দৈর্ঘ্য, প্রস্থ আর হচ্ছে উচ্চতা। তাহলে ওই হিসাবে আমরা লিখে নিতে পারি আয়তন সমান সমান 9 × 7 × হচ্ছে 5 এত ঘন সেন্টিমিটার। এখন যদি আমরা ক্যালকুলেটর এটি করে নেই তাহলে হবে আমাদের আয়তন 9 × 7 × হচ্ছে 5 315, অর্থাৎ 315 ঘন সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের বাক্সের বাহিরের আয়তন। এখন দেখো যে এই বাক্সের বাহিরের আয়তনটা মূলত কার আয়তন নির্দেশ করতেছে, সেটা হলো বেলনের আয়তন। তাহলে আমরা অতএব এটি লিখে নিতে পারি, যেহেতু এই লাইনটা লিখে নিলে সবচেয়ে সুন্দর হবে, যেহেতু বাহিরের আয়তন সমান সমান হচ্ছে বেলনের আয়তন। তাই আমরা বেলনের আয়তন পেয়ে গেছি হচ্ছে 315। আর আমাদের এখানে তাহলে আমরা লিখে নিই, অতএব বেলনের আয়তন 315 ঘন সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের বেলনের আয়তন। এখন আমাদের কি বলা হয়েছে, যে বেলনের উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের দ্বিগুণ হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত। আর তোমরা হয়তো জেনে থাকবে বা সূত্রগুলো মুখস্থ করে নেবে, সূত্র ছাড়া এরকম কোনোভাবেই সম্ভব নয়। বেলনের আয়তনের সূত্র হচ্ছে মূলত পাই আর স্কোয়ার এস, আর বেলনের সমগ্র তলের সূত্র হচ্ছে 2πr × r + s, যেখানে তোমরা সবাই হয়তো জানো পায়ের মান হচ্ছে 3.1416, আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা। তাহলে এই সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের দরকার হচ্ছে আর এবং হচ্ছে এইচ। কারণ হচ্ছে এখানে দেখো আমাদের কিছুই দেওয়া নেই, শুধু বেলনের আয়তন আছে। তাহলে এখন যদি আমরা বেলনের আয়তন পেয়ে থাকি, তাহলে এখন আমরা চেষ্টা করব আর এবং এইচ এর মান বের করতে। কিভাবে, যে বেলনের আয়তন তো মূলত পায়ের স্কোয়ার এস, তার মানে আর আর এইচ ব্যতীত তো আর আয়তন হয় নাই। তাই আমরা চেষ্টা করব এই সূত্র থেকে এটি তৈরি করতে। যেমন এখানে আমাদের বলা হয়েছে বেলনের উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে যদি আমরা ধরি যে ভূমির ব্যাসার্ধ ধরে নিলাম, আমরা ভূমির ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, কি সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তাহলে উচ্চতা আমাদের হবে, উচ্চতা এস ইকুয়াল টু হবে 2r সেন্টিমিটার। কেন? কারণ হচ্ছে বলা হয়েছে যে বেলনের উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ভূমির ব্যাসার্ধ যেহেতু r, তাহলে উচ্চতা হবে 2r। এখন আমাদের কাজ হলো যে যেহেতু আমাদের বেলনের আয়তন আছে, আমরা তাহলে এখন এই আয়তনকে ভেঙে আর বা এস এর মান বের করে নেব। দেখা যাক, আমরা বের করে নেই। তাহলে আমরা জানি বেলনের আয়তন হচ্ছে পায়ের স্কোয়ার এস। এই সূত্র দ্বারা এটিকে আমরা ভাঙবো। যেমন আমরা লিখতে পারি, আমরা জানি বেলনের আয়তন হচ্ছে আমাদের
পাই আর স্কোয়ার এইচ। তাহলে যেহেতু এটিও বেলনের আয়তন আর আমরা পেয়েছিও বেলনের আয়তন, তাহলে শর্ত মতে লেখা যাক, যেখান থেকে আমরা মান বের করে নেব। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু 315। আর এইখানে আমাদের আরেকটু কাজ আছে, সেটি হলো আমরা উচ্চতা পেয়েছি 2r, তাহলে এইচ এর বদলে আমরা লিখে দিতে পারি যে 2r ইকুয়াল টু 315। তাহলে এইখানে দেখো আমাদের কি হলো, যে এখানে আমাদের দাঁড়াচ্ছে কি, যদি আমরা এটি গুণ অবস্থায় রয়েছে তাই লিখতে পারি আমরা 2 পাই তারপর হচ্ছে r কিউব, 2 পাই r কিউব আর ইকুয়াল টু হচ্ছে 315। এখন আমরা এখান থেকে তাহলে r এর মান বের করে নিতে পারি। r এর মান যদি বের করে নেই তাহলে আমরা r কিউব রেখে দেব, আর ওই পাশে 2 পাই ভাগ হয়ে যাবে। যদি আমাদের ভাগ হয়ে যায় তাহলে আমরা এখন দেখব মান কত আসে আমাদের। যেমন আমরা যদি একটু দেখে নেই যে 315 আমাদের ভাগ হচ্ছে 2 ইন্টু তাহলে হবে আমাদের অর্থাৎ 50.136। তাহলে আমি লিখতে পারি 1 3 তারপর হচ্ছে 1 1 3 1 বা 6 136 লেখাই বেটার হবে, এত সেন্টিমিটার। তারপর আমরা যেহেতু আর এর মান বের করব, এখানে আর এর মান বের করতে হলে একটা জিনিস খেয়াল করো, এটাই হচ্ছে মূল বিষয়। হয়তো অনেকে এই গণিতটি দিতে গিয়ে এই জায়গাতে মনে হয় সম্ভবত সমস্যা হয়েছে। কি সমস্যা? সেটি হলো যে এই যে আর কিউব, আমরা তো আমাদের দরকার হচ্ছে আর এর মান, কিউবের মান দরকার নেই। তাহলে সবাই তো জানো যে স্কোয়ার ওই পাশে গেলে রুট ওভার হয়, কিন্তু তাহলে কিউব ওই পাশে গেলে কি হবে? এটি হচ্ছে আমাদের মূল বিষয়, যে আমরা কিউব কিভাবে তুলবো। এখন এখানে তো এমন সংখ্যা নেই যে কিউব করে আমরা কিউব তুলে দেবো, এরকম তো নেই। তাহলে আমরা এটার জন্য কি করতে পারি, যে স্কোয়ার যেমন ওই পাশে গেলে রুট ওভার হয়, তেমনি কিউব ওই পাশে গেলে আমাদের হবে ঘনমূল। এটা কি হবে? এইভাবে ঘনমূল হয়ে যাবে। তাহলে হবে 50.136। তাহলে আমরা এই ঘনমূলের মান ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি। যেমন তোমরা যদি শিফটে চাপ দিয়ে তারপর হচ্ছে তোমরা রুট ওভারে চাপ দাও, তাহলে মূলত ঘনমূল চলে আসবে। তারপর এই মানটি বসিয়ে দিলেই হবে। যেমন 50.136 তাহলে আমাদের এসেছে 3.687। তাহলে আমরা লিখতে পারি 3.68 তারপর হচ্ছে 7 এত সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের বেলনের ব্যাসার্ধ। আমরা তাহলে একটি মান পেয়ে গিয়েছি, সেটি হচ্ছে কি বেলনের ব্যাসার্ধ। এখন আমরা খুব সহজেই উচ্চতা বের করতে পারবো। কিভাবে? যে এই যে আমাদের বলা হয়েছিল উচ্চতা, যে ভূমির ব্যাসার্ধের কয় গুণ? দ্বিগুণ। তাহলে আমরা যদি এখন এই ব্যাসার্ধকে দ্বিগুণ করে দিই তাহলে অতি সহজে কি পেয়ে যাব? উচ্চতা পেয়ে যাবো। আর উচ্চতা পেয়ে গেলে আমরা যদি মান বসিয়ে দিই আমাদের অঙ্ক ইজিলি সমাধান হয়ে যাবে। যেমন এখানে আমরা এখন লিখতে পারি যে আমরা তো ভূমির ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে উচ্চতা বের করে নিই একটু। তাহলে উচ্চতা এইচ ইকুয়াল টু, যেহেতু আমাদের আছে 2r, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 3.687। তাহলে এখানে আমরা কত হবে আমরা দেখে নেই, 3 তারপর হচ্ছে 687 ইন্টু হচ্ছে আমাদের 2, তাহলে দাঁড়াচ্ছে 7.374 এত সেন্টিমিটার। এখন তাহলে দেখো আমাদের যে বেলন উচ্চতা তার গুণব্যাসার্ধ দ্বিগুণ হলে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এখন আমরা এই অঙ্কে যে আমাদের আর দরকার ছিল এবং এইচ দরকার ছিল, দুইটা আমরা বের করে নিয়েছি। এই দুইটা ব্যতীত তো কোনোভাবেই সমগ্র তলের ক্ষেত্রফল বের করা সম্ভব ছিল না, নাকি? তাহলে এই হিসাবে আমরা যেহেতু দুইটাই পেয়ে গেছি, তাহলে এখন আমরা সমগ্র তলের সূত্রটা লিখে ফেলতে পারি। যে অতএব আমরা লিখতে পারি বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল। বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি সূত্রটি হচ্ছে 2 পাই r ইন্টু r প্লাস s এত বর্গ সেন্টিমিটার। তাহলে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে হবে 2 ইন্টু 3.1416, আর এর মান হচ্ছে আমাদের 3.687, আর এর মান হচ্ছে 3.687
প্লাস এইচ এর মান আমরা বের করে নিয়েছিলাম 7.374। এই হচ্ছে আমাদের টোটাল মান বসিয়ে নিলাম। এখন যদি আমরা এই কাজটি করে নেই তাহলে দেখব কত আসে, যে 2 ইন্টু 3.1416 ইন্টু হচ্ছে 3.687 ইন্টু 3.687 প্লাস 7.374। তাহলে আমাদের মান আসতেছে, আমরা যদি এটুকু একটু আগে প্রথমে করে নিই তাহলে হবে আমাদের 2 ইন্টু 3.1416 ইন্টু 3.687, তাহলে আসা হচ্ছে 23.166 ইন্টু ওইটা যদি আমরা করে নেই যে 3.687 প্লাস 7 পয়েন্ট তারপর হচ্ছে 374, তাহলে আমাদের 11.061। এখন যদি আমরা দুইটা গুণ করে দেই যে 23.166 ইন্টু 11.061, আমাদের 256.239। এই হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল, এত বর্গ সেন্টিমিটার আমাদের হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কি দাঁড়ালো আমাদের সবশেষে, যে এটি দাঁড়ালো, প্রথমে আমরা বের করে বাক্সের বাহিরের মাপ এত এত ছিল, আমরা বাহিরের আয়তন বের করছিলাম, কারণ বাহিরের আয়তনের উপর ডিপেন্ড করতেছিল আমাদের কার আয়তন, বেলনের আয়তন। আই থিঙ্ক সবাই এই লাইনটা দেখবো আবার, যে আবার একটি বেলনের আয়তন বাক্সের বাইরের আয়তনের সমান। তার মানে যদি আমরা বাহিরের আয়তন বের করতে পারি তাহলে এই কার আয়তন পাবো, বেলনের আয়তন। আর বেলনের আয়তন ব্যতীত এই অঙ্ক কোনোভাবেই সম্ভব ছিল না। তারপর আমাদের বলা হয়েছিল যে ভূমির ব্যাসার্ধ আমরা ধরে নিয়েছিলাম আর ওই হিসেবে উচ্চতা হয়েছিল 2r, কারণ বলা হয়েছিল ভূমির ব্যাসার্ধ উচ্চতা ভূমির ব্যাসার্ধের দ্বিগুণ। আমরা জানি বেলনের আয়তন সূত্র হচ্ছে পায়ের স্কয়ার এজ। শর্ত মতে এই পায়ের স্কয়ার এজ দ্বারা আমরা ক্যালকুলেশন করে একে একে আমরা বের করে নিয়েছিলাম আর এর মান। এই যে এখানে হলো মূল বিষয়, যে কিউব ওই পাশে ঘনমূল হবে, রুট ওভার শিফট, ক্যালকুলেটরে শিফট দিয়ে রুট ওভার দিলে ঘনমূল আসবে এবং মান আসবে এইটুকু। তাহলে এটা আমরা পেয়েছি আর এর মান। তারপর আমাদের হচ্ছে 2r এর মান আমরা বের করে নিয়েছি, s এর মান উচ্চতা। এখন এই উচ্চতার ব্যাসার্ধ যেহেতু আমাদের হাতে চলে এসেছে, তাহলে আমরা সহজেই বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারি, যে 2πr × r + h বর্গ সেন্টিমিটার। তাহলে মানগুলো আমরা একে একে বসিয়েছি। বসানোর পর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে 256.239 এত বর্গ সেন্টিমিটার। তাহলে এই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ড 2025 এর 9 নং অর্থাৎ পরিমিতি সৃজনশীলের সমাধান।